আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি নিষিদ্ধ সবগুলো ছাত্র সংগঠন মিলে সেটি তারা করেছে, রক কেটেছে, ঠিক আছে, এই অভিযোগ তাদের অনেক অনেক ছাত্রকে তো এখন ছাত্রলীগ মেরে ফেলতেছে, তাদের শিক্ষা জীবন নষ্ট করছে, অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখন পরীক্ষা দিতে পারে না এবং তাদের ক্ষোভটি তো আপনি চোখে পড়েছেন। সুতরাং এটি আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে, জামাত শিবিরের বিরুদ্ধে কথা বললে বোধহয় আমি জাতে উঠলাম। শিবির তো এখন কোথাও নাই, তারপরে ছাত্রলীগ এই অবস্থা কেন হয়েছে? কোথাও নাই মানে আমি বলেছি যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তারা তো কোথাও রাজনীতি করতে পারেন এবং কার্যত কোনো সংগঠন, অন্য কোনো ছাত্র সংগঠনই নাই। বিশ্ববিদ্যালয়গুলো চট্টগ্রামের মধ্যে দখল করে রাখা হচ্ছে, সেখানে অন্য কোনো ছাত্র সংগঠন পলিটিক্স করতে পারে না। ছাত্রদের গেট আটকে মিছিলে নিয়ে যাওয়া হয়, ছাত্রদের গণরুম কালচার, নানা অত্যাচার নির্যাতনের কাহিনী কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়। ছাত্রলীগ একটি কি বলা যায়, এই যে ওই দিনে আমি টকশোতে বলেছি, ছাত্রলীগের ভূমিকা এই যে কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ সড়কের আন্দোলন করেছিল, তারা হেলমেট পরে নেমে গেছে। এই আন্দোলনের প্রথম দিকে তারা হেলমেট পরে নেমেছে, পরে সাধারণ ছাত্রদের প্রতিরোধের মুখে তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে গেছে। তাদের দৌরত্ব কতটুকু আছে আমরা টের পেয়েছি, বাট দৌরত্ব যখন থাকবে এবং সব ক্ষেত্রে কিন্তু পুলিশের সহায়তায়, নিজেরা কিন্তু কোথাও খুব বেশি কিছু করতে পারে না। যেমন বিশ্ববিদ্যালয় পুলিশ, যখন পুলিশ ঢুকলো আমরা কিন্তু দেখি যে পুলিশের সঙ্গে সঙ্গে ছাত্রলীগের সব জায়গায় আছে। সুতরাং আপনি বা আমি যেটি বলি শিবির বা এদের জন্ম তো স্বাধীনতার পরে, সুতরাং ট্যাগ দেওয়া ঠিক না বা তারা স্বাধীনতার বিরুদ্ধে বলা এটা ঠিক না। সুতরাং আপনি যেটি বলেছেন যে আজকে এটি আলোচনার বিষয় সারা শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী, কারণ অনেকেই দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন যে জামাতকে নিষিদ্ধ করতে হবে। এখন দেখি কালকে সরকার কি ব্যবস্থা নেয়, তারপর আমরা ফিরছি আবার আপনার কাছে। জনাব সুভাষ সিংহ রায়, নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, এই প্রসঙ্গ তো জানবো এবং একই সঙ্গে আপনার কাছে আরো একটি প্রশ্ন থাকবে। আপনি যে ছাত্র সংগঠনটির নেতৃত্ব দিয়ে এসেছিলেন এবং যেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্র সংগঠন সম্পর্কেও আমাদের সহ আলোচক অথবা আপনার সহ আলোচকের কিছু অভিযোগ আছে, এই প্রসঙ্গে আপনার বক্তব্য। ইংরেজিতে একটা শব্দ আছে যে প্রভোকেশন, বাংলায় আর একটি কথা আছে উস্কানি। এই দুটোতে বুদ্ধিমানরা কিন্তু পা দেয় না। তো আমি নিজেকে তো খুব বুদ্ধিমানই মনে করি, যে কারণে আমি এই উস্কানি কিংবা প্রভোকেশনে আমি কিন্তু পা দিচ্ছি না। আমি দু একটি কথা এখানে ব্যক্ত করব প্রসঙ্গক্রমে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে তিনি দেশে ফিরে আসেন, যেটাকে আমরা স্বদেশ প্রত্যাবর্তন বলি। এবং তার 2 সপ্তাহ আগেই বঙ্গবন্ধু এই যুদ্ধাপরাধীদের দলকে তিনি এই বাংলার মাটি থেকে উৎখাত করবার জন্য, উৎখাত শব্দটি ব্যবহার করলাম, তিনি দালাল আইন করলেন। এবং সেই দালাল আইন জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতা দখল করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দালাল আইন বাতিল করে দিলেন। এবং আমাদের বলা হয়ে থাকে যে মাঠের বিরোধী দল, সেই বিরোধী দলের নেতা তিনি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেছেন এবং তার পিতা সেই 11 যে যুদ্ধ অপরাধীর যে জন্য যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, অভিযুক্ত হয়েছিল, তাদের একজন তিনি ছিলেন। জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতা দখল করে কোন রকম আদালত আইন কোনো কিছু তোয়াক্কা না করে আদালত কারাগারের গেট খুলে দিলেন, মুক্ত হয়ে আসলো। এর একটা রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখেছে। ইলিয়াস খান যে কথাগুলো বললেন যে 14 দলীয় জোটের সিদ্ধান্ত কেন হবে, 14 দল গড়ে উঠেছে কিন্তু আদর্শিক ঐক্য নিয়ে, এবং তার মূল বিষয় ছিল মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা। আমাদের অনেকের খেয়াল থাকবে সর্বদলীয় ছাত্র ঐক্য, যেটা 90-এর ছাত্র অভ্যুত্থানের আগে গঠিত হয়েছিল, সেই সর্বদলীয় ছাত্র ঐক্য প্রথম গঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের হাতে। যখন ছাত্ররা নিহত হলেন, রক্ষাটা নিহত হলেন, তখন জাতীয়তাবাদী ছাত্র দল বলেন আর সব দল বলেন, সব দল মিলেই কিন্তু ঐক্যটা গঠিত হল। এবং সর্বদলীয় ছাত্র ঐক্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই প্রেক্ষাপটে যদি হিসেব করে দেখেন, সেখানেও কিন্তু ওই দাবিটা উত্থাপিত হলো এবং ছাত্র দলের পক্ষ থেকেও আসলো।
এবং সেদিনকার কথাগুলো পত্রপত্রিকা যদি ঘাটলে দেখা যাবে যে এগুলো সমস্ত ইতিহাস লেখা আছে। দুঃখিত, আমি এই জায়গাটাই বলছি, পৃথিবীতে অনেক রাজনৈতিক দল পাবেন যে দলটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, কিন্তু ওই দেশের মুক্তির সংগ্রামে, ওই দেশের স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছে তারা পৃথিবীতে কোনো দেশেই রাজনীতি করার সুযোগ পায়নি। এমনকি বর্ণবাদী দলও আছে। এবং বিএনপি নামে একটা দল আছে কিন্তু ব্রিটেনে, যাকে বলা হয় বিএনপি, ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি, এবং সেটা বর্ণবাদী দল। সেই দলের রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব হয়নি। কিন্তু পৃথিবীতে বিভিন্ন জায়গায়, আপনি জার্মানি সহ বিভিন্ন জায়গায় যদি রাজনীতির হিসাব করে দেখেন, তারা ওই যে যারা হলোকাস্টের কথা আমরা বলি, নাৎসির সঙ্গে সামান্য ইশারা ইঙ্গিতেও যদি কেউ ব্যক্ত করে, সে আইনের আওতায় আসবে। এমনকি তাদের পক্ষে কথা বলারও সুযোগ, ওই ইশারা এবং ইঙ্গিত। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে বঙ্গবন্ধু যে 83টি যে ট্রাইব্যুনাল করেছিলেন এই যুদ্ধাপরাধীদের বিচার করবার জন্য, এবং এই যুদ্ধাপরাধীদের বিচার বঙ্গবন্ধু প্রায় 952 জনের যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেছিলেন। এবং চিকন আলী কুষ্টিয়ার একজন ছিলেন, তার ফাঁসির মধ্য দিয়ে কিন্তু এই বিচারের রায় দ্রুত এগিয়ে যাচ্ছিল। তা সেখানেও কিন্তু বিরোধিতা আসছিল। এমনকি যাকে বলা হয় মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি চিকন আলী ফাঁসি দেওয়ার পরপরই বলেছিলেন যে শেখ মুজিব, এটা কি তোমার একার বাংলা? অনেক কথা, দুঃখের কথা, এগুলো দুঃখের কথাগুলো এখন আর নাই বাবা। সংবাদপত্রে বিশেষ প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এই যে আপনি খেয়াল করে দেখবেন 1992 সালের 16 এপ্রিল আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন বিরোধী দলের নেতা, তিনি জাতীয় সংসদে প্রায় 2 ঘন্টার উপরে বক্তৃতা দিয়েছিলেন এই যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে। 72 বার তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি স্পষ্টভাবে দেখিয়েছিলেন যে কিভাবে এই যুদ্ধাপরাধীরা সারা বাংলাদেশকে এবং এই ইতিহাসকে আমাদের কলঙ্ক লাগিয়ে দিচ্ছে। সেখান থেকে তিনি এই যে কথাগুলো বলেছিলেন, সেটাই কিন্তু এই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যখন গণ আদালত গঠিত হয়, এটা খুব ভালো করে জানেন। এবং 1992 সালের 16 এপ্রিলের সে দিনটার কথা আমার খুব মনে পড়ে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি দালাল আইন কি প্রেক্ষাপটে বাতিল করেছিল, এই প্রেক্ষাপটে আবার দালাল আইন কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দালাল আইন প্রবর্তন করেছিলেন, অনেক ইতিহাসের সংবিধানের মধ্যে সব লেখা আছে। আমি একটা কথা শুধু বলি, ইলিয়াস খান ভাই যে কথাগুলো বললেন, আপনি জানেন যে সারা দেশব্যাপী তাদের কালো মাকড়সার জাল বিস্তৃত। আপনি এই যে আমাদের যে কোটা সংস্কার কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের ভিতরে এরা কিভাবে বিস্তার করেছে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। রেসিডেন্সিয়াল মডেলে যে ছেলেটিকে হত্যা করা হয়েছে, তাকে ডেকে নিয়ে গেছিল ইসলামী ছাত্র শিবিরের মহানগর উত্তর কিংবা দক্ষিণের সাহিত্য সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের। আপনি হাউস স্ট্রিটের কালচার প্রবর্তন করেছে কিন্তু এরাই, এবং এরাই সুই হয়ে ঢোকে, ফাল হয়ে বের হয়। আপনি খেয়াল করে দেখবেন বিজ্ঞান ক্লাব নামে তারা বিভিন্ন জায়গায় কিন্তু এই কার্যক্রম পরিচালনা করে কোমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করবার জন্য। অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত আছে। অতএব আমরা এই বিষয়গুলো কিন্তু দেখছি, কিন্তু আমাদের যে সবচেয়ে বড় দাবি যে যুদ্ধাপরাধী দল জামাত ইসলাম নিষিদ্ধ করবার, এবং প্রায় কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা টকশোতে আলাপ আলোচনায় প্রায় বলে এসছে এতদিন যাবৎ যে এত যখন আপত্তি, নিষিদ্ধ করেন না কেন, এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আজকে আমি দেখলাম গণমাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এই কোন রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করাই মানে হচ্ছে তারা বাকশাল কায়েম করতে চায়। দেখেন, একই ব্যক্তির কিন্তু দুই রকম কথা। আপনি যদি এই ভিডিও ফুটেজ দেখাচ্ছেন, তো আগের বক্তব্য যদি টেনে নিয়ে আসে দেখেন আর এটাতে পাশাপাশি দেন, মনে হবে যে এই দেখছি কি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, থিয়েটারে একটা নাটক দেখেছিলাম, যুদ্ধ এবং যুদ্ধ, হয়তো আপনার দেখা থাকতে পারে, ইলিয়াস ভাই দেখা থাকতে পারে। ফেরদৌসী মজুমদার অভিনয় করেছিলেন এবং তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী এই ভূমিকায়। এবং একটা পর্যায়ে জীবনের নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, নাটকের কথা বলছি, সেই
মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী, তিনি সিদ্ধান্ত নিলেন একজন রাজাকারকে বিয়ে করবেন। তখন তার যারা পরিবারের সদস্য ছিলেন, একজন বলছেন যে ভাবি তোমাকে ধিক, তুমি শেষ পর্যন্ত একটা রাজাকারকে তুমি বিয়ে করবে। এটা কিন্তু ওই ৮৬ সালে কিন্তু এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়, থিয়েটার থেকে হয়, সৈয়দ শামসুল হকের লেখা। এটা যুদ্ধ এবং যুদ্ধ। তা সেখানে ফেরদৌসী মজুমদারের কণ্ঠ থেকে শুনতে পেলাম, তোরা যদি একজন রাজাকারকে রাষ্ট্রপতি বানাতে পারিস, একজন তাকে মন্ত্রী বানাতে পারিস, তাহলে আমি না একটা বিয়েই করব, নতুন করে একটা স্বামী বানাবো। এটা অনেক প্রেক্ষাপটের কথা বলছি। আপনি জানেন এই রাজাকার শব্দটি উচ্চারণ করাটা নিষিদ্ধ ছিল যখন বিএনপি শাসন আমলে। তখন হুমায়ুন আহমেদ তার নাটকে প্রথম যুক্ত করলো পাখির মুখ দিয়ে, তুই রাজাকার। আপনি খেয়াল করে দেখবেন কবি শামসুর রহমান, আমাদের প্রধান কবি, তিনি একটি মোনাজাতের খসড়া লিখেছিলেন কবিতা, এই ইলিয়াস ভাইয়ের মনে থাকার কথা, খুব জনপ্রিয়তা পেয়েছিল। সেই কবিতায় কবি শামসুর রহমান লিখছেন, হে পরওয়ারদিগার তুমি আমাকে একটা সাচ্চা রাজাকার বানিয়ে দাও। এই যে প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছে, কারা করেছেন? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা বাংলাদেশের শাসন কাঠামো দখল করেছিলেন। গোলাম আজমকে বাংলাদেশে কে ফিরিয়ে এনেছেন? জিয়াউর রহমান সাহেব। তার মায়ের চিকিৎসার নাম করে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়েছিলেন। এবং গোলাম আজম সহ এই যুদ্ধ অপরাধীর সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের বিচার কোনোদিন বাংলাদেশে হবে এটা কোনোদিন আমরা অন্তত কল্পনা করি না। আমি সত্যিকার অর্থে বলছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে। আমাদের একটি বিরতি যেতে হবে। আমি দেখলাম যুদ্ধ অপরাধীর বিচার যখন চলছে, তখন জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তগুলো, বাধাগুলো, আপনি জাতিসংঘ থেকে ফোন আসলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ওই ৭ সাগর ১৩ নদীর পারে, যেখান থেকে আটলান্টিক মহাসাগরের পরে যদি মানবতার শিক্ষা দেয়, সারা পৃথিবীকে সবক দেয়, তার পররাষ্ট্রমন্ত্রী বললেন এই যুদ্ধ অপরাধীর বিচার করা যাবে না। আমার কাছে খুব বিষয়গুলো আমাদের লড়াইয়ের সংগ্রামের ইতিহাস মনে হয়, এবং আমরা জিতেছি, আমরা যুদ্ধ অপরাধীর বিচার করেছি। অতএব জামাত ইসলামের তাদের নিবন্ধন, সেটা নির্বাচন কমিশন আগেই বাতিল করেছিল, এবং মানুষের একটা দাবি ছিল, জোর দাবি ছিল, এটা এই দলকে নিষিদ্ধ করা। এইটা আমরা সেই পথটি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে আমরা কথা শুনবো .com এর সম্মানিত প্রধান সম্পাদক জনাব সুভাষ সিংহ রায় এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা কথা শুনছিলাম জনাব সুভাষ সিংহ রায়ের। এখন আমরা ইলিয়াস খানের কাছে যেতে চাই। জনাব ইলিয়াস খান, আপনি শুনছিলেন সবকিছু, এবং সেখানে অনেকগুলো বিষয় উঠে এলো যে বঙ্গবন্ধু যে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন, জিয়াউর রহমান সাহেব তাদেরকে ছেড়ে দিলেন, এবং পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট, সে সবকিছু বিষয় উঠলো। এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যে মানে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের কথা আপনি বলছেন, সে সময় কিন্তু বিএনপি যে ছাত্র ফোর্স ছিল, তারাও কিন্তু জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে মত দিয়েছিল। সেক্ষেত্রে তাহলে এখন এটি নিয়ে রাজনৈতিক যে চিন্তা ভাবনা ভিন্নভাবে করা হচ্ছে, তার কারণ কি বিএনপির পক্ষ থেকে? না, তখন যে ধরনের শিবির ছিল, এখন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে বলে আমি মনে করি। যেমন আপনি যেটা বলেছেন শুরুতে, আমরাও শুনেছি একসময় চিটাগাং ইউনিভার্সিটিতে তারা অনেক ছেলেকে মারধর করছে, রক কেটে দিয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি এরকম ছিল। বাট বর্তমান প্রেক্ষাপটটি কিন্তু সেরকম না আমি মনে করি। কারণ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে 53 বছর। এখন যারা ধরুন যারা শিবির করে, তাদের সর্বোচ্চ যে নেতা, তার বয়স হলো 30 বা 35 বছর। আর বাংলাদেশে একটা বাস্তবতা এখন হচ্ছে যে এখন দেশটিকে মানুষ ভালোবাসতে চায়, কারণ আমাদের অনেক কিছু উন্নতি হয়েছে, অনেক আর্থিক উন্নতি হয়েছে, অবকাঠামোগত উন্নতি হয়েছে, জীবনযাত্রার মান উন্নতি হয়েছে ক্রমান্বয়ে স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে। সুতরাং এখন শিবিরে কিন্তু আগের পলিটিক্স আছে বলে আমি মনে করি না। এবং যেটি আমি শুরুতেই বলেছি যে শিবিরে কিন্তু একজন গণভিত্তিও আছে, অনেক ছাত্র কিন্তু এই সংগঠনটি করে প্রকাশ্যে অপ্রকাশ্যে। এবং এখন যে জামাত নিষিদ্ধ করা হচ্ছে, তখন কিন্তু আরেকটি প্রশ্ন এসছে, যেমন 1996 জামাত একসঙ্গে নিয়ে কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে আওয়ামী লীগ।
এবং পাশাপাশি টেবিলে বসেও তারা আন্দোলন করেছে, পাশাপাশি টেবিলে, যদি পরবর্তীতে ছবিগুলো আর কোথাও ছাপতে দেওয়া হয়নি। সুতরাং আমার প্রয়োজন যখন, তখন আমি জামাতকে ব্যবহার করবো। এবং সর্বশেষে আমি একটু উদাহরণ দিই যে 28শে অক্টোবরই তো বোধ হয় না, ইলেকশন আগে বিএনপি যে সমাবেশটা ছিল, বিএনপি একটি সমাবেশ ছিল, বিএনপি অফিসের সামনে জামাতের একটি সমাবেশ ছিল মতিঝিল গোল ছাপড়া চত্বরের কাছে। বিএনপি সমাবেশে কিন্তু পণ্ড করে দেওয়া হচ্ছে খুব ঠুনকো অভিযোগে, যে প্রধান বিচারপতির বাড়ির গেট ভেঙেছে এই ধরনের। সেই গেট ভাঙলে সেখানে যে কজন পুলিশ ছিল, সেই গেট যারা ভেঙেছে তাদের বিতরণ করতে মুহূর্তের বিষয়। কিন্তু সরকারের টার্গেটই ছিল বিএনপিকে এখান থেকে উঠিয়ে দিতে হবে, কারণ সরকারের মধ্যে এক ধরনের ভয় ছিল যে এরা বসে যেতে পারে, এবং বিপুল সংখ্যক, অনেকে বলেন যে সেখানে 10 থেকে 15 লক্ষ লোক ছিল। কিন্তু মতিঝিলে যে সমাবেশটি জামাত করেছে সেটা কিন্তু নির্বিঘ্নে করেছে, এবং জামাতের সমাবেশে প্রচুর লোক ছিল। এবং সরকারের পক্ষ থেকে তখন আমরা শুনেছি, তখন এই টোপ ছিল জামাতকে নির্বাচনে নিয়ে যাওয়ার। জামাত শেষ পর্যন্ত জানে, কারণ তারা গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়নি। তারা জানে যে আগের দুটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে যে বাংলাদেশে এই সরকারের অধীনে কেমন নির্বাচনটি হয়, সে কারণে শেষ পর্যন্ত তারা জানে। সুতরাং এখন হঠাৎ করে জামাত বন্ধ করা, আপনি আরো একটি বিষয় নিশ্চয়ই চোখে পড়েছে, কালকে 14 দলের যে নেতারা ডিসিশন নিয়েছেন বলা হচ্ছে, যদি 14 দলের ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে কিনা আই ডোন্ট নো। আমি তার শুরুতেই বলেছি যে এটা আইনগত বিষয় কি, এবং ইভেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনিও বলেছেন এটা আইনগত দিক দেখতে হবে, আইনমন্ত্রী বলেছেন আইনগত দিক দেখতে হবে, যদিও নির্বাহী আদেশ সেটি বন্ধ করা হবে। সেই 14 দলের নেতারা কিন্তু সবসময় হেফাজতের বিরুদ্ধে কথা বলতেন, এবং তৎকালীন একজন কি বলে তথ্যমন্ত্রী ছিলেন, যিনি 14 দলের একজন বড় নেতা, তার কাজই ছিল সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত হেফাজতকে গালাগালি করা, সঙ্গে অন্য অন্য দলকে করেনি। কিন্তু হঠাৎ করে হেফাজত খুব ভালো হয়ে গেল, মাননীয় প্রধানমন্ত্রী যখন কওমি জননী উপাধি দিলেন, এবং হেফাজত নেতাদের এনে এই যে কি বলে যে ডিবি অফিসের মতো হেফাজতের নেতাদের এনে হেলিকপ্টারে নিয়ে নানা হুমকি ধামকি দেওয়ার পরে তারা কিন্তু এখন তাদের বিরুদ্ধে একটি কথা আপনি কিন্তু শুনবেন না। সুতরাং আপনি যদি ধর্মীয় দল বা আমি জানি যুদ্ধাপরাধী দল বলেছে, যুদ্ধাপরাধী দল জামাতের বাইরেও আমার মনে হয় কিছু আছে বাংলাদেশে, যদি একটা থাকে। যেমন কালকের প্রোগ্রামে বিষয়ে অনেক অনেক ধর্মীয় নেতাদের আমি দেখেছি, দু একজনকে, আমি জানি না তাদের ব্যাপারে কি ডিসিশন নেবে। সুতরাং আমি মনে করি এটি চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া উচিত, কারণ জামাত দীর্ঘদিন রাজনীতি করেছে বাংলাদেশে, জামাতের বিরুদ্ধে যত কমপ্লেন থাকুক যাই থাকুক, বাংলাদেশের বিরাট অংশের মানুষ এই দলটি করে। আজকে আমি ক্ষমতার জোরে তাদেরকে স্তব্ধ করে দিলাম, তাদের তৎপরতা বন্ধ করে দিলাম, তারা রাজনীতি না করতে পারে। এই যে জামাত নেতা কর্মী এবং তাদের কি বলে যে জনমনে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হতে পারে যে আমি রাজনীতি করতে পারছি না। সুতরাং এটি আবার অন্যদিকে মোড় নেয় কিনা সেটি কিন্তু সরকারকে দেখতে হবে। সুতরাং আশা করতে চাই এসব ক্ষেত্রে যাতে সরকার সুচিন্তিত সিদ্ধান্ত নেয়, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু নেয়। আমি শেষ কথাটাই বলি এই বিষয়ে, যে আমার এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার, যে আমি নির্ভয়া দেশে বন্ধ করে দিলাম, তখন তো যে মনে করেন বিএনপি পরামর্শ যদি মনে করে যে আমি আওয়ামী লীগকে বন্ধ করে দিব, সাপোর্ট তর্কের খাতিরে বলছি, তাহলে কি আওয়ামী লীগকে বন্ধ করে দিতে পারবে? তাদের রাজনীতি নিষিদ্ধ করতে পারবে? কিন্তু হওয়া উচিত নেই। এই রাজনৈতিক দলগুলোর একটা সুরক্ষা থাকা উচিত। জামায়াতের বিরুদ্ধে বোধহয় একটি ফাইন্ডিংস আছে উচ্চ আদালতের, এর আগে একটি ফাইন্ডিংস দিয়েছিল উচ্চ আদালত, আপনি জানেন উচ্চ আদালত নয়, ট্রাইব্যুনাল, এবং ট্রাইব্যুনালের একটি ফাইন্ডিংস ছিল। সংগঠনকে ওটা ডিসিশন হয়নি, একটা যুদ্ধাপরাধীর ব্যাপারে এবং সঙ্গে সংগঠনকে নিষিদ্ধ করার ডিসিশন হয় না, না মানে পর্যবেক্ষণ ছিল একটি। যাই হোক, আবারও ফিরছি আপনার কাছে, যেটি বলছেন যে ঠিক এখনই নিষিদ্ধ করা ঠিক হবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে ইলিয়াস খানের, আপনার কি মনে হয়? ইলিয়াস খান তো খুব নাম করা সাংবাদিক, এইভাবেই আমি বলবো, তিনি সবকিছু জানেন এবং বোঝেন। এটা সে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের মতো বলতে হয় যে আপনারা সবই জানেন এবং বোঝেন। উনি ঠিক সবকিছু জানেন না। এখন জেনেও তাকে কেন বলতে হয় সে আলোচনা অন্য, ব্যাখ্যাটা ভিন্ন। আপনি দেখেন সিঙ্গাপুরের জাতিরাষ্ট্রের পিতা লি কুয়ান ইউকে একবার জিজ্ঞেস করেছিল, বিদেশি পত্রিকা জিজ্ঞেস করেছিল, যে আন্তর্জাতিক পত্রিকায়, যে আপনি এত দরিদ্র রাষ্ট্রকে এত ধনী রাষ্ট্র করলেন কি করে? লি কুয়ান সাথে সাথে উত্তর দিলেন যে একটি কারণ,
যে সমস্ত সিঙ্গাপুরবাসীরা জাপানিদের হয়ে দালালি করেছে, আমি তার নাগরিক অধিকার দিই নাই, আমি তার ভোটাধিকার দিই নাই, এই একটা কারণেই সিঙ্গাপুর তরতর করে এগিয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন যে ইলিয়াস খান কিন্তু কথার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক সত্য উচ্চারণ করে ফেলেন। এটা আমি বলছি না যে সব মিথ্যা উচ্চারণ করেন, অনেক কথা বেরিয়ে আসে। যেমন তিনি বললেন আর্থিক উন্নয়ন হয়েছে, জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, ধারাবাহিক ব্যবহার হয়েছে। আমি সেটা বলি। স্বাভাবিক কারণে আপনি খেয়াল করে দেখা উচিত আমাদের 1990 সালের 19 নভেম্বর একটা 3 জোটের রূপরেখা হয়েছিল। সেই রূপরেখায় স্পষ্ট করে লেখা ছিল যারাই সরকার গঠন করুক না কেন, যেই দল কিংবা জোট, তারা কি কি অবশ্যই পালন করবে, এটা চুক্তি। এবং সেই 3 জোটের রূপরেখার যা শর্ত ছিল, তার প্রথম শর্ত ছিল যারা সরকার গঠন করবে তারা দেশ বিরোধী কোনো শক্তির সাথে ঐক্য করতে পারবে না, সরকার গঠন করতে পারবে না। খেয়াল করে দেখেন। দ্বিতীয় ছিল যারা কালো তালিকাভুক্ত, সর্বদলীয় ছাত্র ঐক্যের একটা 32 জনের একটা কালো তালিকা ছিল, তার 1 নম্বর নাম ছিল এম কে আনোয়ার, 2 নম্বর ছিল কেরামত আলী, এবং দুজনেই কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়ন চেয়েছিল। এটা আমরা সবাই জানি, বিশেষ করে ওই সময় ইলিয়াস ভাইও জানে, আমিও জানি, আপনিও জানেন। তো বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন যে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ আমার কাছে এসেছিল, এখন আপনার মনোনয়ন দিতে গেলে আমাকে তাদের সাথে কথা বলতে হবে। যাক, তার 2 দিনের মাথায় এম কে আনোয়ার বিএনপিতে যোগ দিলেন, পোস্টার ছাপিয়ে ফেলেছিলেন এম কে আনোয়ারকে নৌকা মার্কায় ভোট দিন। খুঁজলে ঢাকা কলেজের উল্টো দিক থেকে যেই প্রেস থেকে ছাপা হয়েছিল সেই প্রেস এখনো আছে, এবং তার একটি কপি 2টি কপিও সংরক্ষিত আছে। আমরা তো ইতিহাসের অনেকগুলো বিষয় দেখেছি। 91 সালে যখন বিএনপি সরকার গঠন করে ফেললো, তখন তাদের সুযোগ ছিল ওই 3 জোটের রূপরেখা অনুযায়ী, তারা তো একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, সুযোগ ছিল অন্যান্য বাম গণতান্ত্রিক দলগুলো যারা আসন পেয়েছিলেন এবং স্বতন্ত্র সদস্য সহ তাদের সাথে জোট গঠন করা, সরকার গঠন করা। সিপিপির কতদিন জয়েন করেছিলেন? না, কেউ জয়েন করেনি। আপনি 5 জন নির্বাচনে জয়লাভ করেছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে, গণতান্ত্রিক পার্টির জয়লাভ করেছিলেন। এবং আপনি মনে থাকবে যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাকশালও কিন্তু বেশ কয়েকটি আসন পেয়েছিল, স্বতন্ত্র সদস্যরা পেয়েছিল। সেটা না করে জামাতে ইসলামকে 2টি নারী সংসদ সদস্য সংরক্ষিত আসনে দিয়ে তারা সরকার গঠন করলো জামাত ইসলামকে সাথে নিয়ে। অথচ সম্ভবত জামাতের আসন হয়েছিল 19টি। এবং আপনার খেয়াল পড়বে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কিন্তু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন, এবং এই স্মৃতি আমার ভিতরে সব সময় থাকবে। এই কারণে আমি ভাষণের প্রত্যেকটা কথা আমার এখনো কিন্তু কানে বাজে। কেননা সরকারি দলকে প্রথমে বিল আনতে হয়, রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতি ফিরে আসতে গেলে। বিএনপি যেহেতু গঠনতন্ত্রে রাষ্ট্রপতির সাথে যে সরকারের প্রস্তাব ছিল এবং লেখা ছিল, তারা বিশ্বাস করতেন সেটা, যে কারণে তারা কিন্তু এই প্রস্তাবটি আনেননি। তখন আপনার খেয়াল পড়বে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কিন্তু একটা গণভোট করেছিল। এই যে ইলিয়াস ভাইরা এখন প্রায় গত 15 বছরে গণভোট করেছে। গণভোট বাংলাদেশে 3টে হয়েছে। একটা জিয়াউর রহমান করেছিলেন, এক ধরনের হানা ভোট, 99% ভোট সব হয়ে গেছে, কোন কোন জায়গায় 100% উপরে ভোট। একটা করেছে এরশাদ সাহেব করেছিলেন, আরটা করেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। সেদিন মুষলধারে বৃষ্টি ছিল, আমার এখনো মনে আছে। সেই যে গণভোটটি হয়েছিল যে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতে সেটা আসবে সংসদীয় পদ্ধতি সরকারের, তখন বঙ্গবন্ধু কন্যাকে কিন্তু আজকে প্রধানমন্ত্রীকে শাহাবুদ্দিন সাহেব আগেই বলেছিলাম যে আপনিও সরকার গঠন করার উদ্যোগ নিতে পারেন। এবং সত্যি সত্যি তা ছিল, কেননা জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম, আপনি এই এবং স্বতন্ত্র সদস্য 6 জন আপনি যোগ করে দেখেন, এই সব মিলে কিন্তু সরকার গঠন করা যায়। বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন যে না, আমি নীতি নির্সজ্জন এবং মুক্তিযুদ্ধের
বিরোধী শক্তির সাথে কোনো সরকার গঠন করব না, প্রশ্নই আসে না। তখন বঙ্গবন্ধু কন্যার নির্দেশে সালাউদ্দিন ইউসুফ, মরহুম সালাউদ্দিন ইউসুফ স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি এই প্রস্তাবকে সংসদে উত্থাপন করেন। তার ভিত্তিতে সংসদীয় সমিতি দরকার। ইলিয়াস ভাই যে প্রায় বলেন এবং ইলিয়াস ভাইয়ের সাথে লোকগুলো বলেন যে বেগম খালেদা জিয়া প্রথম সরকার গঠন করেছিলেন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রথম সংসদীয় সরকার, এটা কিন্তু বঙ্গবন্ধু কন্যার কারণেই কিন্তু হয়েছে। যাক, এই ইতিহাস ভিন্ন। আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি, যুদ্ধ পর্যায়ে দলের সাথে ঐক্য কারা করেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে? এই ইতিহাসটা অনেক লম্বা, 7 খণ্ডের রামায়ণ তৈরি হয়ে যাবে। আজকের দাঁড়িয়ে যদি এই কথাগুলো আমরা বলি, যেমন প্রায় কিন্তু একটা কথা নানান হয়ে বলা হয়, এই যে একটু আগে বললেন 96 সালে যুদ্ধাপরাধীদের দল জামাত ইসলামের সাথে ঐক্য করেছিলেন, একেবারেই ভুল তথ্য, একেবারেই ভুল তথ্য। কেননা যেহেতু সংসদে বিরোধী নেতা ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং ওই সংসদে নিজামী একজন সদস্য ছিলেন, যখন সমস্ত দল পদত্যাগ করেন তখন সংসদীয় কমিটির একটি সভা হয়েছিল, সেই সভাতে নিজামী উপস্থিত ছিলেন। সেখানে এক টেবিলে বসে না, এটা এক টেবিলে বসা না, এক টেবিলে বসা না, এক টেবিলে বসা মানে যে আপনি ওখানে বসছেন আমি এখানে বসছি, এই টেবিল কিন্তু আলাদা, কতটা খেয়াল করা দরকার। এবং সংসদীয় পদ্ধতি রাজনীতির এই হিসাবটা সেখানেই। সব দল যখন পদত্যাগ করে তখন সালাউদ্দিন কাদের চৌধুরী কোন দল করতো? বিএনপি করতো, এনডি, সম্ভবত এনডি, সে কংগ্রেস ছিল, সেও পদত্যাগ করেছিল, এনডিপি না এনডিপি। এনডিপি। আমি এই কথাগুলো বলি এই কারণে যে আমরা যেন বিভ্রান্তের জাল বিস্তার না করি। আবার একটা কথা বলে শেষ করছি ওই জায়গায়, যে বিচারপতি বদরুল হায়দার চৌধুরী আওয়ামী লীগ প্রস্তাবিত রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাষ্ট্রপতি প্রস্তাব করেছেন, তিনি গোলাম আজমের কাছ থেকে দোয়া নিতে গিয়েছিলেন। বহুবার ইতিহাসের পাতা থেকে দেখানো হয়েছে বিচারপতি বদরুল হায়দার চৌধুরী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন না। যখন আব্দুর রহমান বিশ্বাস, তারই দেশি মানুষ, ৭১ মুক্তিযুদ্ধে তার কি ভয়ঙ্কর দেশ বিরোধী ভূমিকা ছিল, তাকে যখন ওই দেখেন 19 নভেম্বর যে 3 জোটের রূপরেখা হয়েছিল, বলেছিল কোন দেশ বিরোধী শক্তিকে কোন সরকার গঠন করা যাবে না, অথচ 91 সালে সরকার গঠন করে রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করলো আব্দুর রহমান বিশ্বাসের নাম, নিশ্চয়ই খেয়াল পড়ে আপনার। সেই আব্দুর রহমান বিশ্বাসের যখন প্রস্তাব করলো তখন 2 জন সংসদ স্বতন্ত্র সদস্য, সিলেট থেকে নির্বাচিত হয়েছিলেন মকবুল হোসেন তিনি, এবং মাদারীপুর থেকে শাহজাহান খান, 2 জন তার নাম প্রস্তাব করলো বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর নাম। অর্থাৎ বিচারপতি বদরুল হায়দার চৌধুরী যেহেতু ওই আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে একজন প্রার্থী, যুদ্ধাপরাধীদের দলের পক্ষে অবলম্বন করে একজন ব্যক্তি, তার বিরুদ্ধে যেহেতু প্রার্থী ছিল, স্বাভাবিক কারণে নৈতিকভাবে সমর্থন তাদের ছিল আওয়ামী লীগের। এটা রাজনীতিতে খুবই স্বাভাবিক এবং এটাই হওয়ার কথা, কারণ আব্দুর রহমানের বিশ্বাসের বিরুদ্ধে বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। কিন্তু এই বিভ্রান্তির জাল কিন্তু এখনো আমাদের সুশীলরা কিন্তু সুযোগ পেলেই কিন্তু করে থাকেন। ফিরছি আবার আপনার কাছে, জনাব ইলিয়াস খান, রাজনীতিতে বিভ্রান্তির জাল, এই বিভ্রান্তির জাল আপনি নিশ্চয়ই দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আজকে একটি জায়গায় যাওয়ার চেষ্টা করছে সরকার। আপনি যেটি বলছিলেন শুরুতে, যেটি বলছিলেন যে এটি জনদাবি নয়, এটি একটি অংশের দাবি, কিন্তু প্রগতিশীল রাজনৈতিক শক্তি, প্রগতিশীল রাজনৈতিক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবারই কিন্তু এটি দাবি, এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোক বাংলাদেশে খুবই ক্ষীণ সংখ্যক আছে। তো সেখানে এই যে রাজনৈতিক বিভ্রান্তি, এই বিভ্রান্তিটি যখনই তৈরি হয় তাহলে ক্ষতিটা কার হচ্ছে, লাভটা কার হচ্ছে, কি মনে হয় আপনার? না, রাজনৈতিক বিভ্রান্তি করলে তো সব মানুষেরই ক্ষতি। আমরা চাই দেশে গণতন্ত্র, আইনের শাসন সবকিছু স্মুথলি চলবে। এগুলো যদি না চলে তখন নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। আজকে ধরুন এই জামাতের প্রসঙ্গ এসেছে, যেমন আমাকে অনেক কথা বলেছেন আমার সঙ্গে, কিন্তু আরো আগে তো নিষিদ্ধ করতে পারতো, আরো আগে করেননি কেন? হঠাৎ এমন কি প্রয়োজন পড়লো, বা এমনও কথা উঠছে যে জামাতকে নিজের সঙ্গে নেওয়ার চেষ্টা করেছে? কারণ বিভিন্ন, বিশেষ করে অনেক সময় কিন্তু ইলেকশন করতে গেলে যে দল ইলেকশনে যায় বা সরকারে থাকে তারা কিন্তু রাজনীতির কিছু ইয়ে থাকে, সেই দলগুলো, অন্যান্য দলগুলো কিন্তু আনতে চায়। কিন্তু এমন খবরও আছে যে
আওয়ামী লীগও চেষ্টা করছে জামাত যাতে নির্বাচনে যায়, তারা যায়নি। তো জামাত যেহেতু এত কিছু করেছে, যে বলা হয় যেটি যে তারা যুদ্ধাপরাধ করেছে, তারা দেশের শত্রু, যদি দেশের শত্রু কতটুকু সেই প্রশ্নটি এখন করা যায়, কারণ দুর্নীতির মৎসব চলতে দেশে, তাদের কোনো বিচার হয় না। এই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পিয়নও 400 কোটি টাকার দুর্নীতি করেছে, পিয়ন যদি 400 কোটি টাকার দুর্নীতি করে, এবং আপনি দেখবেন যে সৈয়দ চৌধুরী কুশীলবদের কিন্তু ধরা হয় না। খান কত বুদ্ধিমান দেখছেন, সাবজেক্টটাকে টেনে কোন দিকে নিতে পারে। আমি শেষ করি, অসংখ্য ধন্যবাদ। কুশীলবদের ধরা হয় না, কিন্তু 400 কোটি টাকার দুর্নীতি কি কাদের আশ্রয় প্রশ্রয় করছে, তাদের কথা কিন্তু আমরা দেখিনি। এই যে পিএসসির একজন ড্রাইভারকে ধরেছে, হ্যাঁ, এবং নিম্নস্তরের কয়েকজন কর্মচারীকে বা কর্মকর্তাকে ধরেছে যে তারা প্রশ্ন ফাঁস করেছে। এই ড্রাইভার নিয়োগ করেছিল কোন সালে? তো এদের দুর্নীতি কখন হতে শুরু হয়েছে? যখনই নিয়োগ করুক, দুর্নীতি তো সেই সময় হয়নি না, তো। কিন্তু আমি বলি এরা শক্তি পায় কোথায়, সেই বিষয়টি কি? অর্থমন্ত্রী বলে যে আব্দুল বাচ্চুকে শাস্তির আওতায় আনতে হবে, তারপরে তো শাস্তি হয় না, পার্লামেন্টে বলার পরও এসব শক্তির উৎস কোথায়? আপনি একটু জিজ্ঞেস করতে পারেন আমার হয়ে, যে সঙ্গে যুদ্ধাপরাধী দল নিষিদ্ধ হওয়া আমি বলি, আমি শেষ করি, এইসব দৃষ্টি আড়াল করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। একটি যেমন বিষয় যখন এখন কিন্তু বেনজির সাহেব, সুভাষ সিংহ রায় একটি বিষয় বলছিলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন যে 3 জোটের রূপরেখার মধ্যে এই বিষয়টি ছিল। সেক্ষেত্রে আপনি একটু আগে যেটি বলছিলেন যে এটি এখন কেন, তাহলে তো প্রথম দায়িত্বটি বর্তায় বাংলাদেশ আমি জাতীয়তাবাদী জানি তিন দল দাদা তখন বিএনপির উপর। খুব কারণ ম্যাচিউর 3 জোটের রূপরেখার সঙ্গে পলিটিশিয়ান তারাও ছিলেন, ছিলেন, ছাত্রনেতা ছিলেন, তখন তার মুখস্থ আছে আমার সব ট্রামগুলো। কিন্তু তাহলে তো প্রথম দায়িত্বটি বিএনপির উপরই বর্তেছিল। হয়তো বর্তেছিল, তারা করেনি। আমরা এখন হোয়াট অ্যাবাউটিজমের মধ্যে আছি। আগে বিএনপি কি করেছে, এখন আমরা পাল্লা দিয়ে তার সাথে সেটা করবো, সেজন্য তো সেটা তো হওয়া উচিত না, তাই না? সবকিছু পেছনে চলে যায়। এখন যদি দেশে গণতন্ত্র নাই, ও বিএনপি আমল ছিল না, তো এগুলো তো ঠিক না। বিএনপি নিষিদ্ধ করে নাই, এই জন্য আমরা, তো তোমাকে নিষিদ্ধ করতে না করেছে, আপনি তো মুক্তিযুদ্ধের দাবি করেন যে আপনার দেশ স্বাধীন এখনই না করছেন। আমরা ফিরছি আবারও। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপে নিচ্ছে একটি ছোট পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সরকার গঠন করেন, তখন কিন্তু তার নির্বাচনের যে ম্যানিফেস্টো ছিল, সেখানে কিন্তু যুদ্ধাপরাধীর বিচার কিন্তু ওই প্রসঙ্গে ভাবে আসেনি। এটা এসেছিল 2008 সালের নির্বাচনী ইস্তেহারে। 96 সালে ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার। ধাপে ধাপে একটা জিনিস অতিক্রম করতে হয়েছে, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের জন্য বঙ্গবন্ধুর 2 কন্যাকে এবং পুরো জাতিকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 3.5 দশক। অপেক্ষা তো করতেই হয়, কেননা যেই রাজনীতির ষড়যন্ত্র বিস্তৃত করে দিয়ে গিয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সামরিক শাসকরা, প্রায় 3 দশক ধরে তারা রাজত্ব করেছে এই বাংলাদেশে। তারা এই কাজগুলো করে গেছে। কুখ্যাত শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছে, এবং জিয়াউর রহমান সাহেবের স্ত্রী আরো এক ধাপ এগিয়ে যুদ্ধ অপরাধী যারা সরাসরি যুক্ত এবং এক ধরনের স্বঘোষিত যুদ্ধ অপরাধী, তাদেরকে জাতীয় পতাকা দিয়েছে। এমনকি না, এই আলোচনা তো একেবারেই ভিন্নতা। কোথায় নুরুল ইসলাম সাহেব, আর কোথায় ছোট রাজাকারে দেওয়া যাবে, বড় রাজাকারে দেওয়া যাবে না। তিনি যুদ্ধ অপরাধী ছিলেন না, যুদ্ধ অপরাধী ছিলেন না। একজন মওলানা হলেই সে যুদ্ধ অপরাধী হয় না, এটাও একটা ভুল ব্যাখ্যা। কোথায় কে কোন জায়গায় কে বলে ফেলেছেন। কোন এক মুক্তিযোদ্ধা, আমাদের খুব সম্মানিত ব্যক্তি, হঠাৎ করে একদিন তিনি বলে ফেললেন জামালপুরের একজন মানুষ সম্বন্ধে, আর যেহেতু তিনি সালাম তালুকদারকে গোহারা হারিয়েছিলেন, দিয়েছেন একসময় মহাসচিবকে, অথবা অনেকগুলো বিভ্রান্তি জাল বিস্তার করেছিলেন। এবং এই যে যুদ্ধ অপরাধীর এই দলকে যারা মাথায় তুলে রেখেছিল, এবং এখনো কিন্তু সে মাথায় এই বোঝা কিন্তু বয়ে বেড়াচ্ছে, যে কারণে আপনার খেয়াল থাকবে বেগম খালেদা জিয়া যখন লং মার্চ করলেন দেশব্যাপী, বিভাগীয় সমাবেশ করছেন প্রথম পর্যায়ে বলছি আমি, যখন বিরোধী দলের নেতা 2008 সালের নির্বাচনের পর তিনি সমস্ত জায়গায় কিন্তু বলেছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরাও কেউ যুদ্ধ অপরাধী না, এরা হচ্ছে রাজবন্দী। ঢাকাও বলেছেন, বিজয়নগরে বলেছেন। একটা ছোট্ট ছেলে, তখন তার বয়স মাত্র 21 বছর, আরিফ রহমান,
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন, বস্ত্র প্রকৌশলের ছাত্র ছিলেন, তিনি একটা বই লিখে ফেললেন, 30 লক্ষ শহীদ বাহুল্য না বাস্তবতা। কারণটা কি ইলিয়াস ভাই খুব ভালো করে জানেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি সমাবেশ ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, বেগম খালেদা জিয়া প্রধান অতিথি। সেখানে তিনি বললেন 1971 সালে 30 লক্ষ মানুষ শহীদ হয়নি। এবং এই ছোট্ট ছেলেটি এই এক বক্তৃতার উপরে একটা বই লিখে ফেললেন, যে বইটার নাম হচ্ছে 30 লক্ষ শহীদ বাহুল্য না বাস্তবতা। এবং সে জাতিসংঘের সমস্ত রিপোর্ট থেকে তিনি দেখিয়ে দিলেন অঙ্ক কষে কষে যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে কি হয়েছে না। আমি তো প্রায় আমরা শুনি বিএনপির নেতারা প্রায় আক্ষেপ করে বলেন এর চেয়ে তো পাকিস্তানি ভালো ছিল। আমি একটু জাস্ট একদম খুব টু দ্য পয়েন্ট জানতে চাচ্ছি, ঝুঁকির জায়গাটি কি আছে কিনা, বা কোনো ধরনের নতুন আরেকটি সংকট তৈরি হতে পারে? এই চক্রান্ত তো হবেই। এবং যারা এই কাজগুলো করছে, এই যে আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দাবিকে সামনে রেখে যেভাবে বাংলাদেশের স্থাপনা ধ্বংস, তো পরে সেকেন্ড ধ্বংস, মানুষ হত্যা করেছে, সেই জায়গাটায় আমরা তো দেখেছি কারা এই কাজগুলো করেছে, এর পিছনে কারা মদত জুগিয়েছে, কারা অর্থ জুগিয়েছে। আপনার বিএনপির তো তাদের অবস্থান আছেই, এবং যুদ্ধপ্রিয় দল রন্ধে রন্ধে এই কাজটি করেছেন। কারা হত্যা করেছে এগুলো, কারা এই বাংলাদেশের মানুষকে অশান্ত করেছে বারবার, আমরা তো দেখেছি না। আমি আবার আপনাকে মনে আছে 2013 থেকে 2015 সময়কালে সাতক্ষীরা, বাগেরহাট, বিভিন্ন জায়গায় এই যুদ্ধপরাধী দল তারা বঙ্গবন্ধু 2 কন্যার নামে কবর খুঁড়েছিলেন, রাস্তা বন্ধ করেছেন, গাছ কেটে ফেলেছেন, এবং তারাই কিন্তু আবার এই গাড়িতে আগুন জ্বালিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে তারাই কিন্তু আবার এটা ভিডিও করে, ইলিয়াস ভাই জানবার কথা, তিনি গণমাধ্যমের সাথে কাজ করেছেন, তারাই ভিডিও করে এই বিভিন্ন টেলিভিশনে তারা পাঠিয়ে বলেছেন যে আমরা এটা পাঠিয়েছি। আবারও ফিরছি আপনাকে। জনাব ইলিয়াস খান, আপনার নিশ্চয় মনে আছে 13, 14, 15-তে সেই রাজশাহীতে পুলিশের মাথা থেতলে দেয়া ইট দিয়ে, এটি কিন্তু একেবারে সুস্পষ্ট সে সময় মিডিয়াগুলো দেখিয়েছিল যে এরা জামায়াত শিবিরের সঙ্গে জড়িত। এটি বাস্তবতা। রক কাটার কথা আপনি নিজেই বলছিলেন, আমিও বলছিলাম, অনেকেই জানেন বাংলাদেশের বাস্তবতা। সেই জায়গায় এই যে এবার যে ঘটনাটি ঘটলো, দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য, এর সঙ্গে জামায়াত শিবিরের একটি গভীর সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে আর্থিকভাবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো আর কি বিরোধী দলের ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টা। পাখির মতো কিভাবে মানুষ কারা হত্যা করেছে, কারা ক্লোরিং করে গুলি করেছে, কে জানলা একটা বাচ্চা তাকিয়ে আছে, কিভাবে গুলি করা হয়েছে। এবং আপনি দেখুন, খুব কষ্ট হয়, বিবেকবান মানুষ, রংপুরে যে ছেলেটিকে হত্যা করা হয়েছে নিশ্চয়ই আমরা সবাই দেখেছি, সেটিও নাকি ছাত্রদের গোলাগুলির মধ্যে পড়ে সে নিহত। পুলিশ যে এফআইআর দিয়েছে সেটি বলেছে। এখন তো নানা তদন্তের কথা বলা হচ্ছে যে সবকিছু তদন্ত করা হবে। এই ছেলের সম্পর্কে যে যখন এই এফআইআর দেয়, এখানে একটি কথা বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী আজই বলেছেন যে জাতিসংঘ যে আগ্রহ প্রকাশ করেছিল সেই আগ্রহকে তিনি স্বাগত জানিয়েছেন তদন্তের ক্ষেত্রে, এক। আর দ্বিতীয়ত আরেকটি যে বৈদেশিক সহযোগিতা, আন্তর্জাতিক সহযোগিতা টেকনিক্যাল ক্ষেত্রে এই তদন্তের ক্ষেত্রে নেওয়ার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। না, জাতিসংঘ বা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যদি আসে, এই রিপোর্ট তো দিবে এই দেশের মানুষ। এটা তো ধরুন জাতিসংঘ 5 জন প্রতিনিধি পাঠালো সাপোজ, তারা তো আপনাকে আমার কাছে, আমি এই অর্থে বলেছি যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকেই নেবেন। তো রংপুরে যখন এই রিপোর্ট দেয় যে গোলাগুলির মধ্যে পড়ে এই ছেলে আহত হয়েছে এবং পরবর্তীতে মারা গেছে, তো শুধু এইগুলো কি হবে আমরা কিন্তু বুঝি। আমি যেটি বলছিলাম যে এই অবস্থায় কি সংকট তৈরি হতে পারে, যদি আপনি যেটি সংকটের কথা বারবার বলছিলেন, আপনার মতে কি সংকট তৈরি হতে পারে? সংকট সেটাই হতে পারে যে ধরুন একটা রাজনৈতিক দল দীর্ঘদিন রাজনীতি করেছে, তাদের মধ্যে এক ধরনের শূন্যতা কাজ করবে। যেমন একটি প্রবাহমান নদী যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, তখন কিন্তু বাঁধের আশপাশ দিয়ে আমি জানি না তারা আদৌ কি করবে, বা আদৌ এটি ব্যান করা হবে কিনা সেটিও জানি না। হয়তো এমন মধ্যে শেষ মধ্যে ডিসিশন চেঞ্জও করতে পারে। সুতরাং এক ধরনের ক্ষোভের সৃষ্টি হবে, ক্ষোভের সেটি প্রকাশ হতে পারে। যেমন ছাত্রদের ক্ষোভ সৃষ্টি হয়েছিল, তারা অনেক কিছু করেছে এবং তাদেরকে পাখির মতো হত্যা করা হয়েছে। এখন ইতিহাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেমন কদিন আমরা টেলিভিশন দেখেছি ইট পাথর কি ক্ষতি হয়েছে সেটি প্রচার সব টেলিভিশনে, ইনক্লুডিং মাই টিভি। হ্যাঁ,
সারাদিন কোথায় কোন স্থাপনা ধ্বংস হয়েছে, কত মানুষগুলো যে মারা গেছে, এগুলোর কোনো খবর কিন্তু আমরা দেখি না বেশ 4-5 দিন। গণমাধ্যমের কর্মী হিসেবে আমাদের নিশ্চয়ই এগুলো কষ্ট হয়। না, মানুষের মৃত্যুর খবর দিয়েছে, না, কিন্তু না, সবগুলো অনেক 4-5 সবগুলো প্রতিষ্ঠান No, 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 দিয়েছে, no. দিয়েছে। এবং আমি একটা বিবৃতি, আমি এটা বিবৃতি পড়ে শোনাবো এখন। এই যে টেলিভিশন রিপোর্টারদের একটা সংগঠন আছে, বিজেসি না ব্রডকাস্ট, তারা তাদের সভায় একটা দুঃখ প্রকাশ করেছে যে মালিকদের এবং সরকারের চাপে আমরা অনেক খবর দিতে পারি না, সেই জন্য আমাদের টেলিভিশন তার জনপ্রিয়তা হারিয়েছে। অর্ধেক টেলিভিশন লাইভ দেখিয়েছে, মানুষের- লাইভ দেখলে আবার না, না, সেই দিকে আর দেখায় না। প্রথম দুইটা দেখেছি আমি, বিবৃতির আমার সঙ্গে আছে। না, আপনি শেষ বললেন দিকে আপনি যেটি বলছেন, আমি সেই জায়গায় একটি গণমাধ্যম কর্মী বা সংবাদ মাধ্যম কর্মী হিসেবে আমি একটি কৈফিয়ত দেই। যখন কমপ্লিট শাটডাউন দেয়া হলো, এবারই প্রথম আমরা দেখলাম সংবাদ মাধ্যমকে তার আওতামুক্ত রাখা হয়নি। সে কারণে আমাদের অনেক সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছাতে পারেনি। আমি নিজে মহাখালীতে ছিলাম, সাংবাদিক কজন মারা গেছে? তিনজন। এবং আমি নিজে মহাখালীতে যখন আহত হয়েছে একটি কতজন? গাড়ি পুড়ে দেওয়া হচ্ছিল, বাইক, আমি ছবি তুলতে গেলাম, আমাকেই ধোয়া দিয়েছে, আমার কথাই আমি বললাম। এই এক্সকিউজ দিয়ে আসলে গণমাধ্যম আমি তো তার সাক্ষী দায়িত্ব দিই। এড়াতে পারবে না। কিন্তু আপনাকে তো মারছে, গাড়ি ওই জন্য ভাঙচুর তো করছে। আমি আমার কি- সংযোগ আপনি আছে। কি কোনো আন্দোলনে দেখেছেন? 90 ছাত্র গণঅভ্যুত্থানের একজন সামনের সারির লোক ছিলাম আমি। কখনো কি দেখেছেন কোন গণমাধ্যমের গাড়ি আক্রান্ত করে হয়েছে, এবারে হত্যা করা হয়েছে? তখন এবার কিন্তু হয়েছে, না, এনটিভি গাড়ি এগুলো পোড়ানো হয়েছে, নিন্দনীয়, প্রত্যেক গাড়ি নিঃসন্দেহে পোড়ানো হয়েছে। নিন্দনীয়। কিন্তু তখন গণমাধ্যম ছিল 1-2টি বা 4-5টি গণমাধ্যম ছিল, বা সব মিলিয়ে 10টি। কিন্তু এখন তো অনেক গণমাধ্যম আছে। এবং এই সুযোগে আমি একটু বলে রাখি, জি। এর জন্য কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা দায়ী, আমি এটা নিন্দাও করেছি, এগুলো মালিক পক্ষ দায়ী। যেমন আপনি দেখেছেন এই ঘটনার পরে মাননীয় প্রধান ভূমিকা পালন করেছে, দেশ বিদেশে সমালোচনা হয়েছে। আপনি প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স দেখুন, এই পৃথিবীর কোথাও এরকম প্রেস কনফারেন্স হয় বলে আমরা জানি না। সুতরাং গণমাধ্যমের আমি বলতে চাই যে এগুলো আসলে ঠিক হওয়া উচিত। কারণ আমরা প্রায় শেষ দিকে, আপনি ছোট করে 30 সেকেন্ড আপনার বক্তব্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতকে নিষিদ্ধ করা ঠিক হবে না। একটি দল দীর্ঘদিন রাজনীতি করেছে, আর এগুলো এই মুক্তিযুদ্ধ যুদ্ধ বিরোধী এগুলো রাজনৈতিক কারণে আনা হয়। যদি আমার সঙ্গে থাকেন তাহলে আপনি খুব ভালো, আমার সঙ্গে না থাকলে আপনি যুদ্ধ বিরোধী, আপনি উন্নয়ন বিরোধী, এইসব পলিটিক্যাল। যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধ চেতনা 1 নম্বর হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের জন্য যুদ্ধ হয়েছে, সেই গণতন্ত্র কি বাংলাদেশে আছে? কিন্তু আমরা কিন্তু এই দুর্নীতি, গণতন্ত্রহীনতা সব মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিচ্ছি। এটি হওয়া উচিত না। জনাব সুভাষ সিংহ রায় 30 মিনিটে আপনার 30 সেকেন্ডে 30 সেকেন্ড। আমি একটা কথা বলি। আমি তো একজন, ভালো করে বুঝি আমি, যে একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা না, একজন রাজাকার সারা জীবন রাজাকার। এই বিশ্বাসে আমাদের থাকতে হবে। এই যে আন্দোলনের সময় হাসপাতালে নিহতদের অনেকে আন্দোলনকারী হিসেবে দেখানো হয়েছে, অথচ নিহতের মা দাবি করেছে তার ছেলে আগের থেকে মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি আছে। অনেকগুলো বিভ্রান্তি চলেছে। রাফি নামে একটা ছেলে চট্টগ্রামের, তার গায়েবে জানাজা পড়া হয়ে গেছে, তারপরে সে এসে বলেছে যে আমি মারা যাই না। এগুলো বলে তো হত্যাকাণ্ডকে জায়েজ গেল। করা যাবে না। আর এই তো জায়েজ করা অন্য উচিত। প্রসঙ্গ এসে গেল। হাসপাতাল থেকে লাশ ছিনতাই করা হয়েছে। আনিকা তাসনিম নামে এক নারীকে 8 বার তার মৃতের নামের জায়গায় 8 বার তার নাম দেখানো হয়েছে, এবং খুব সমৃদ্ধ পত্রিকায় এই কাজটি করেছে। অতএব এই বিভ্রান্তির জাল যারা বিস্তার করছে, এর পিছনে আমাদেরকে শেষ একটি করতে বড় অপশক্তি আছে। এবং এই অপশক্তি শুধু দেশে না, ওই যে বললাম না, আটলান্টিক মহাসাগরের ওপার থেকে যারা এই মানুষকে মানবতা শিখায়, 15 জুলাই জনাব সুভাষ তারা সিংহ রায়, ওই প্রেস কনফারেন্সে কথা বললেন না, জনাব সুভাষ সিংহ সেই রায়, প্রেস কনফারেন্স থেকে বললো 2 জন মারা গিয়েছে, জনাব সুভাষ- তখনও পর্যন্ত একজন মারা জনাব যায় না। সুভাষ সিংহ রায় এবং জনাব ইলিয়াস খান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকের আয়োজনে অংশগ্রহণ করার।